আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে মেয়াদ শেষ হওয়ার পরও যে কারণে ভারত ছাড়ছেন না শেখ হাসিনা। এছাড়াও থাকছে সাবেক সেনাপ্রধান আজিজ ও সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে মামলা করেন সেলিম প্রধান। আরও থাকছে বাংলাদেশি কর্মীদের অবৈধভাবে বিমানবন্দর পার করা সিন্ডিকেটের মূল হোতা শনাক্ত। এছাড়াও থাকছে ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। মেয়াদ শেষ হওয়ার পরও যে কারণে ভারতে আশ্রয়ে থাকবেন শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের ৪৫ দিন অতিবাহিত হয়ে গেছে। তবে ৪৫ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় তিনি এখন আর ভারতে অবস্থানের কূটনৈতিক দায়মুক্তি পাবেন না। এখন তিনি দিল্লির রাজনৈতিক আশ্রয়ের সিদ্ধান্ত মোতাবেক ভারতে আছেন। মানবিক কারণে বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে ভারত। শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করছেন সেই সম্পর্কে দিল্লির তরফ থেকে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। যদিও দিল্লি বলছে ভারতের কূটনৈতিক সম্পর্ক হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, আমরা যে সরকার ক্ষমতায় থাকে তার সঙ্গেই কাজ করি। শেখ হাসিনা যে ভারতে আছেন সেটা স্বীকার করলেও কিসের ভিত্তিতে তিনি আছেন সেই সম্পর্কে দিল্লির তরফ থেকে কিছুই বলা হয়নি। তবে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। এ কারণে তাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে বলে দৃশ্যতা মনে হচ্ছে। ১৯৫৯ সালে চীন তিব্বত অধিগ্রহণ করলে দালাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল। ১৯৯২ সালে আফগানিস্তানের ভারতপন্থী নেতা মোহাম্মদ নজিবুল্লাহকে আশ্রয় দিয়েছিল ভারত। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্য সহ হত্যা করা হলে শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতে আশ্রয় দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসার পূর্ব পর্যন্ত শেখ হাসিনা ভারতে আশ্রিত ছিলেন। কোন আইনে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সবকিছু আইন দিয়ে চলে না। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে রাজনৈতিক কথাবার্তা বলছেন, এটা অস্বস্তিকর। বিষয়টি ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে বলে উল্লেখ করেন। ভারত শরণার্থী সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে সই করেনি, তাই শেখ হাসিনা শরণার্থী হিসাবে ভারতে আশ্রয় পাবেন না। তবে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রত্যেকটি আলাদা ঘটনা বিচার বিশ্লেষণ করে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। সংশ্লিষ্টরা ধারণা করছে শেখ হাসিনা আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। এখানে মানবিক বিষয় বিবেচনা করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা একটি সামরিক বিমানযোগে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। ক্যাসিনো কাণ্ডে আলোচিত ব্যক্তি সেলিম প্রধানের বাসা থেকে ১০ কোটি টাকা মূল্যের মালামাল ছিনিয়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগে সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন সেলিম প্রধান নিজেই। মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া মামলায় আজিজ আহমেদের ২ ভাই হারিস আহমেদ, জোসেফ আহমেদ ও র‍্যাব-৩ এর সাবেক অধিনায়ক শাফি উল্লাহ বুলবুলকে আসামি করা হয়েছে। মামলায় সেলিম প্রধান দাবি করেন, তিনি একজন প্রিন্টিং ও প্রেস ব্যবসায়ী। সেই সূত্রে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। তারপর আজিজ আহমেদের মাধ্যমে তার ২ ভাইয়ের সঙ্গেও পরিচয় হয় তার। পরে হারিস আহমেদ ও জোসেফ আহমেদ তার পেছনে লাগেন। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর তার গুলশানের বাসায় র্যাবের কয়েকজন সদস্য আছেন। তারা জোসেফের সঙ্গে ভিডিও কলে কথা বলিয়ে দেন। জোসেফ তার কাছে একটি রেঞ্জ রোভার গাড়ি দাবি করেন। একই সঙ্গে জোসেফ তার কাছে ১০০ কোটি টাকা চাঁদা দাবি করেন। সেলিম প্রধান মামলায় আরও দাবি করেন, চাঁদা দিতে অস্বীকার করায় এর ৩ দিন পর ৩০ সেপ্টেম্বর তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে তার বাসায় অভিযান চালানো হয়। বাসা থেকে মূল্যবান ঘড়ি, আইফোন, ল্যাপটপ সহ ১০ কোটি টাকা মূল্যের মালামাল ছিনিয়ে নেওয়া হয়। ২০১৯ সালের ২৭ অক্টোবর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সেলিমের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় গত বছরের ৩০ এপ্রিল সেলিম প্রধানকে ৮ বছর কারাদণ্ড ও ১১ লক্ষ টাকা জরিমানা করে আদালত। বাংলাদেশি কর্মীদের অবৈধভাবে বিমানবন্দর পার করা সিন্ডিকেটের মূল হোতা শনাক্ত। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অবৈধভাবে বিমানবন্দর পার করার জন্য গড়ে ওঠা একটি
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অবৈধভাবে বিমানবন্দর পার করার জন্য গড়ে ওঠা একটি সিন্ডিকেটের মূল হোতাকে শনাক্ত করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানিয়েছে, ওই সিন্ডিকেটের মূল হোতা একজন বাংলাদেশি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার তান শ্রী আজম বাকি এসব তথ্য নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের এক বিবৃতির মতে, বাংলাদেশি কর্মীদের অবৈধ উপায় অবলম্বন করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের করার জন্য একটি সিন্ডিকেট গড়ে ওঠে। ওই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের প্রবেশের জন্য মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর বিভিন্ন এজেন্টকে ঘুষ দিয়ে ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে পৌঁছে দেওয়া হয়। ওই সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করছে একজন বাংলাদেশি। দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার জানান, সিন্ডিকেটের মূল হোতা ওই বাংলাদেশি এখনও মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং তাকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে। ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবি এখন তুঙ্গে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানোর পর এই দাবিটি সুনির্দিষ্ট আইনি রূপ নিয়েছে। 2010 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা ও মানবাধিকার অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও হত্যা, নির্যাতন, নিপীড়ন থেকে শুরু করে গুম সহ বিভিন্ন ধরনের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 1.5 শতাধিক মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানায়, তখন নয়াদিল্লির আইনি উপায় কী হবে? এ নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের দীর্ঘ এক নিবন্ধ লিখেছেন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক প্রভাস রঞ্জন। নিবন্ধে তিনি বলেছেন, ভারতের প্রত্যাবর্তন আইন 1962 ছাড়াও শেখ হাসিনা সরকারের সাথে 2013 সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিও বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 1962 সালের প্রত্যর্পণ আইনের 12 ধারা ও বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির শর্তগুলো শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ 2013 সালের চুক্তির উপর নির্ভর করতে পারে। চুক্তির 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তিদের প্রত্যর্পণ করতে বাধ্য যারা প্রত্যর্পণযোগ্য অপরাধ, ভারত ও বাংলাদেশে আইনের আওতায় কমপক্ষে 1 বছরের কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য অপরাধ করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে এই অনুচ্ছেদ সেই ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। বাংলাদেশের আদালতে এখনও দোষী প্রমাণিত না হলেও শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা যেতে পারে। ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করার জন্য তাকে যেসব অপরাধে অভিযুক্ত করাই যথেষ্ট। এছাড়াও ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ 10(3) আওতায় প্রত্যর্পণ চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও যথেষ্ট। এক্ষেত্রে অনুরোধ জানানোর রাষ্ট্রের কাছে সংঘটিত অপরাধের প্রমাণ শেয়ার করার দরকার নেই। 2016 সালে চুক্তিতে আনা একটি সংশোধনীর কারণে এটির দরকার নেই। তবে মূল চুক্তিতে অনুরোধকারী রাষ্ট্রকে অনুরোধ জানানোর দেশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা সহ অন্যান্য প্রমাণ শেয়ার করার শর্ত ছিল। অভিযুক্তদের প্রত্যর্পণ ত্বরান্বিত করার জন্য 2016 সালে অপরাধের প্রমাণ শেয়ার করার প্রয়োজনীয়তা বাতিল করা হয়। যে কারণে বাংলাদেশ এই ধরনের অনুরোধ করলে শেখ হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ভারতের। তবে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বিধানও রয়েছে। প্রথমত 6 নম্বর অনুচ্ছেদে অপরাধী ব্যক্তি যদি রাজনৈতিক নেতা হন তাহলে তার প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। আবার 1962 সালের প্রত্যর্পণ আইনের 31(1) ধারায় রাজনৈতিক ছাড়ের বিধান রয়েছে। তাহলে শেখ হাসিনার প্রত্যর্পণে অস্বীকৃতি জানানোর জন্য ভারত কি এসব বিধানের উপর নির্ভর করতে পারে? এর জবাব হলো না, কারণ চুক্তির 6(2) ধারায় বিশেষভাবে হত্যা ও অন্যান্য অপরাধের মতো অপরাধকে বাদ দেওয়া হলেও আন্তর্জাতিক আইন গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। দ্বিতীয়ত, যদি সেই ব্যক্তির প্রত্যর্পণ অপরাধের দায়ে আদালতে বিচার করা হয় তাহলে অনুরোধকৃত রাষ্ট্রকে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার অনুমতি দিয়েছে অনুচ্ছেদ 7। এই বিধানটি হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ তিনি ভারতীয় আদালতে বিচারের মুখোমুখি হবেন, এমন কোনো অপরাধের অভিযোগ নেই। তবে ভারতের সামনে আরেকটি আইনি বিকল্প আছে, তবে সেটি হবে কঠিন।
চুক্তির 21-3 ধারায় ভারতকে যে কোনো সময় নোটিশ দিয়ে এই চুক্তি বাতিল করার সক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নোটিশ প্রকাশের তারিখ থেকে পরবর্তী 6 মাস পর চুক্তিটি আর কার্যকর থাকবে না। এছাড়া চুক্তি বাতিলের আগে করার প্রত্যর্পণের অনুরোধের প্রক্রিয়া করার বিষয়ে চুক্তিতে কিছু বলা হয়নি। দিন শেষে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান এখন আইনি বিষয়ের চেয়ে অনেকটা রাজনৈতিক হয়ে গেছে। তবে ভারত যে সিদ্ধান্ত গ্রহণ করুক না কেন, তাদের রাজনৈতিক চাহিদা পূরণ এবং যে কোনো সিদ্ধান্তের ন্যায্যতার জন্য আন্তর্জাতিক আইনের ভাষাকে দক্ষতার সাথে ব্যবহার করা উচিত।